পাকিস্তান কখনই আমাদের সমস্যা না, আমরা সমস্যাটাকে তৈরি করে রেখেছি। ভারত কখনো আমাদের বন্ধু না, ভারতকে আমরা বন্ধু বানিয়ে রেখেছি। কেউ আমাদের শত্রু না আজকে গ্লোবালাইজেশনের যুগে। আপনি যদি ভারতের শিল্পী আনতে পারেন, ভারতকে যদি 10 হাত দিয়ে দিতে পারেন, ভারতকে যদি সবটা দিয়ে দিতে পারেন, তখন সমস্যা হয় না। পাকিস্তান থেকে আনলে সমস্যাটা কোথায়? আমরা আজকের উন্মুক্ত বিশ্ব, এখন গ্লোবালাইজেশনের যুগ। ভারত থেকে আনলে, পাকিস্তান থেকে আনলে সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নাই তো। প্রত্যেকটি উপদেষ্টা তারা ক্ষমতা নেওয়ার আগেই তাদের হিসাব জনসম্মুখে প্রকাশ করবেন, সেটা করেননি। আমার প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বিজ্ঞ প্রাজ্ঞ মেধাবী, দেশ সুনামধন্য, তিনি নিশ্চয়ই উদ্যোগ নিবেন এবং প্রত্যেক উপদেষ্টার তাদের হিসাব আগে জনগণের কাছে। 50 বছর পূর্বে আজকের এই দিনে 1 জানুয়ারিতে সিরাজ শিকদারকে হত্যা করেছিল। সিরাজ শিকদারকে হত্যা করেছিল কেবলমাত্র একজন গণতান্ত্রিকী মানুষ। এই সেই দিনেই সিরাজ শিকদারের জবানকে বন্ধ করে রাষ্ট্রকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছিল রক্ষী বাহিনী গঠন করে, সেটা দীর্ঘদিন টিকেনি। ঠিক সেই স্বৈরাচারের আরেক স্বৈরাচারের দোসর, আরেক স্বৈরাচারের কন্যা এদেশে 16 বছর ফ্যাসিবাদী সর্বশেষ 5ই আগস্টের পূর্ব পর্যন্ত নিশ্চয়ই দেখেছিলেন। সেই সেনাবাহিনীকে, বিমান বাহিনীকে মানে আকাশপথে গুলি করে হত্যা করেও ক্ষমতাকে টিকে রাখার সেই দৃঢ় প্রত্যয় টেকেনি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, 1974 সালে বাকশাল কায়েম করে রক্ষী বাহিনী গঠন করে প্রায় 30,000-এর উপরে বিরোধী মতকে দমন করেছিল, হত্যা করেছিল। পরবর্তী বাংলাদেশে তাদের বিচার হয়নি, কিন্তু তার জন্যই 2024 সালের এই গণহত্যা ঘটেছে। তার জন্য 2009 সালে 25শে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। তার জন্যই 2014 সালের 5ই মে হেফাজতের শাপলা চত্বরে গণহত্যা করেছে। একটাই কারণ, আমরা বলতে চাই এই ফ্যাসিবাদী শেখ হাসিনা যে অত্যাচার গণহত্যা চালিয়েছে, তার বিচার পুঙ্খানুপুঙ্খভাবে এই রাষ্ট্রের প্রত্যেকটি মানুষ প্রত্যাশা করে। ভাই, এটা গণদাবি, গণমানুষের প্রত্যাশা, গণমানুষের প্রত্যাশা। এটা খুব বেশি চাওয়া না। আজকে আমরা প্রত্যাশা ছিল, আজকে দেখেন এই যে প্রায় 2000-এর মতো শহীদ হয়েছে, 20,000-এর মতো বিকলাঙ্গ হয়েছে, তারা কেউ হাত, কেউ পা, কেউ চোখ হারিয়েছে। আজকে তাদের পুনর্বাসনের কথা অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত করতে পারেনি, বরঞ্চ 26 বিসিএস ক্যাডারদের পদোন্নতির তারা আওয়াজ তুলছে, তারা আন্দোলন করছে। আমি তাদের হুঁশিয়ার করে বলতে চাই, 2000 লাশের মৃত্যু যদি, জীবন যদি না যেত, তোমরা যে বঞ্চিত হয়েছে গত 16 বছর, তা সে আওয়াজ করতে পারত না। গত 16 বছর কোথায় ছিল? 1996 সালে তো জনতার মঞ্চ করেছিল সেই সচিবালয় থেকে বেরিয়ে। তোমরা গত 16 বছর বঞ্চিত হয়েছে বলছো, একটা টু শব্দ করতে পারোনি স্বৈরাচারের বিরুদ্ধে। এখন তোমরা পদোন্নতির কথা বলো 2000 লাশের মৃত্যুর উপর দিয়ে। লজ্জা হয় না? এই নির্লজ্জদেরকে, এরাই আওয়ামী লীগের দোসর। এদের প্রত্যেকটাকে তাদের কর্ম থেকে বিরতি দিতে হবে, রাষ্ট্রকে গণবিপ্লবী হতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের এই চরিত্র এই মানুষ দেখতে চায় না। এই জনগণ যারা জীবন দিয়েছে, যারা যুদ্ধ করেছে, রাজপথে আমরা ছিলাম, এই আচরণ দেখতে চাই না। লুতুপুতু আচরণ, এই বদমাইশি আচরণ দেখতে চাই না। আমরা দেখতে চাই গত 5 মাস অতিবাহিত হয়েছে, রাষ্ট্রের প্রত্যেকটি দোষরের বিচার কার্য শুরু হয়ে যাওয়ার কথা ছিল। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আমরা দেখেছি কমিশন গঠন নিয়ে কি ধরনের নাটকীয়তা। আমরা বলতে চাই, যারা এখনো সেই একটু আগে কথা বলছিলেন দর্শকরা, সরকারের মধ্যে আরেকটি সরকারের মধ্যে দোসররা, ইয়েস, আমরা সেটা প্রত্যাশা করি না। গণমানুষের চাহিদা যদি না বুঝে, সেই দুপুরবেলা রান্না হয়েছিল গণভবনে, সে রান্না কিন্তু খেতে পারেনি। তাই বলছি, জনগণের ভাষা যদি না বুঝেন, তাহলে কিন্তু প্রত্যেকটি পরিণাম কিন্তু ভোগ করতে হবে সবাইকে। কারণ এদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কি করতে পারে, কি চাইলে কোথায় যেতে পারে। আমার এক ভাই প্রশ্ন করেছিলেন যে নাগরিক কমিটি অর্থায়ন নিয়ে। আমিও প্রশ্ন করি সেটা নিয়ে, কারণ প্রত্যেকটি মানুষ, আমি চাই এই গণবিপ্লবের পরে পরবর্তী বাংলাদেশ মনুষ্যত্ববোধের বাংলাদেশ জন্ম নিবে। যতক্ষণ পর্যন্ত মনুষ্যত্ব মানুষ হতে না পারবো, ততদিন পর্যন্ত মানবিক রাষ্ট্র সমাজ কোনটাই প্রতিষ্ঠা করা যাবে না। আমি প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারে যারা যুক্ত হয়েছেন তাদের হিসাব আগে তারা দিবেন। আমি প্রত্যাশা করেছিলাম, গণমানুষ এটাই চায়, একটা পরিবর্তন চায়, এমন পরিবর্তন যে পরিবর্তন মানুষ। আমি
আমি সেটাই প্রত্যাশা করেছিলাম প্রত্যেকটি উপদেষ্টা তারা ক্ষমতা নেওয়ার আগেই তাদের হিসাব জনসম্মুখে প্রকাশ করবেন, সেটা করেননি। আমার প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বিজ্ঞ প্রাজ্ঞ মেধাবী, দেশ সুনাম স্বনামধন্য, তিনি নিশ্চয়ই উদ্যোগ নিবেন এবং প্রত্যেক উপদেষ্টার তাদের হিসাব আগে জনগণের কাছে পেশ করবেন। তারপর প্রত্যেকটি কর্মকর্তার নিশ্চয়ই দেখেছেন কি বিভৎসতা, প্রত্যেকটি সরকারি প্রায় 90% সরকারি কর্মকর্তাই দুর্নীতিবাজ, অসৎ। এমন কোন কর্মকর্তা নাই তাকে তার সার্চ করলে তার কাছে শত কোটি টাকা, হাজার কোটি টাকা, বিদেশে বাড়ি, দ্বৈত নাগরিকত্ব নেই। কেন এটা হবে? এই রাষ্ট্রগত 54 বছর দেখেছে। গণ অভ্যুত্থানের পরের চরিত্র আজকের তরুণ প্রজন্ম দেখতে চায় না। সহজ কথা, সঠিক কথা, সুন্দর কথা, এর চেয়ে মানে সহজভাবে আসলে কিছু বলা যায় কিনা আমি জানি না। আমার এক ভাই বলেছেন পাকিস্তানি শিল্পী এনেছেন, কোথায় অসুবিধা? আপনি যদি ভারতের শিল্পী আনতে পারেন, ভারতকে যদি 10 হাত দিয়ে দিতে পারেন, ভারতকে যদি সবটা দিয়ে দিতে পারেন, তখন সমস্যা হয় না? পাকিস্তান থেকে আনলে সমস্যাটা কোথায়? আমরা আজকের উন্মুক্ত বিশ্ব, এখন গ্লোবালাইজেশনের যুগ, ভারত থেকে আনলে পাকিস্তান থেকে আনলে সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নাই তো। আমরা সব দেশ থেকে আনবো, যেই দেশের সাথে আমাদের সব দিকে মিলবে আমরা তার সেখানেই যাবো। পাকিস্তানের সমস্যা কোথায়? পাকিস্তান কখনই আমাদের সমস্যা না, আমরা সমস্যাটাকে তৈরি করে রেখেছি। ভারত কখনো আমাদের বন্ধু না, ভারতকে আমরা বন্ধু বানিয়ে রেখেছি। কেউ আমাদের শত্রু না আজকে গ্লোবালাইজেশনের যুগে। প্রত্যেকের সাথেই আমাদের আন্তরিকতা, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের এই বিশ্বায়নের যুগে থাকাটাই উচিত। আজকে দেখেন এই প্যাসিবাদ আওয়ামী লীগ সরকার খুব সূক্ষ্মভাবে কিন্তু মনির ভাই আজকে গ্লোবাল সিটিজেন সলিউশন একটা রিপোর্ট দিয়েছে। ভারত, নেপাল, আফগানিস্তান, চীন, জাপান, সিঙ্গাপুর, পোল্যান্ড এসব জায়গায় দ্বৈত নাগরিকত্বের কোনো সুযোগ নেই। বাংলাদেশেও কিন্তু ছিল না, মাত্র 30 থেকে 35টি 40টি রাষ্ট্রে আগে দ্বৈত নাগরিকত্ব নেওয়ার সুযোগ ছিল। এই সরকার এসে এটাকে আরো বাড়িয়ে 101টাতে নিয়ে গেছে। কেন জানেন? ওই যে দুর্নীতি করে তাদের টাকা পাচার করবে। অনেক দেশের দ্বৈত, দক্ষিণ পূর্ব এশিয়াতে বেশ কয়েকটি দেশে দ্বৈত নাগরিকত্ব একেবারেই খুব শর্ত দিয়ে দিয়েছে। তাহলে আমরা পরিকল্পিতভাবে রাষ্ট্রটাকে রাষ্ট্রীয়ভাবে পিছিয়ে দিয়েছি। তাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, কারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, দল মত নির্বিশেষে প্রত্যেকটি ফ্যাসিবাদকে বিলুপ্ত করার জন্য রক্ত দিয়েছে। তাই আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক প্রত্যাশা থাকবে। এটাই আমি বার্তাটা আমার খুব স্পষ্ট, একজন তরুণ প্রজন্মের রাজনীতির সচেতন ব্যক্তি হিসেবে একটা আমূল সংস্কার করে একটা নির্বাচনের দিকে কিন্তু আমাদের এগোতে হবে। যে সংস্কার অনেক রাজনৈতিক দল আসলে করে না, বা রাজনৈতিক দলের মাধ্যমে একটা সংস্কার হয় না শেষ পর্যন্ত। তাই আমরা এমন কিছু সংস্কার চাই যেটার মাধ্যমে, যে বললাম, একজন মানুষ উদ্বুদ্ধ হবে দেশ সেবা করার জন্য, একজন মানুষ উদ্বুদ্ধ হবে রাজনীতি করার জন্য। কারণ গত দীর্ঘদিন কিন্তু তরুণ প্রজন্ম রাজনীতি আসে না। আমাদের জন্য তো সৌভাগ্য ভাই, আজকের এই রাজনীতিটা করতে চায় তরুণ প্রজন্ম, এটা তো একটা সৌভাগ্যের বিষয়। তাই আমি অনুরোধ করব, রাজনৈতিক হিংসা আমাদের এই যে 5ই আগস্টের পূর্বে যে ঐক্য ছিল, এই ঐক্যটাকে ধরে রেখে রাজনৈতিক এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা উল্লেখযোগ্য বা উপযুক্ত সময় দেওয়ার মাধ্যমে, একটা সংস্কারের মাধ্যমে, একটা প্রতিনিধির কাছে, নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত আমাদের সে কঠিন ঐক্য, দৃঢ়তা, ইস্পাতের মতো আমাদের ধরে রাখতে হবে। অন্যথায় ওই প্যাসিবাদরা কিন্তু আবারও ষড়যন্ত্র করবে। আজকে একটা বিষয় যেটা হচ্ছে, দেখেন একটু সংক্ষিপ্ত করতে হবে। তো সেই কথাটি তাহলে শেষ করে দিচ্ছি, যে কথাটি হচ্ছে, আমিও চাই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই আজকের এই বার্তাটা যদি ওনার কাছে যায়, তিনি আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেক উপদেষ্টার হিসাব দিবেন, তাদের অ্যাকাউন্টে কত আছে, এবং তাদের দেওয়ার মাধ্যমে প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর হিসাবটা জনসম্মুখে রাখবেন। তাহলেই দুর্নীতি কমে আসবে, তাহলেই আগামী রাষ্ট্র তরুণ প্রজন্মের রাষ্ট্র, আমাদের বাসযোগ্য মানবিক বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছিলাম 5ই আগস্টের পরে, সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে যাবে, সেটাই প্রত্যাশা রাখছি। মনির ভাই ধন্যবাদ।